আজকের এই ভিডিওটা আমি করব বলে ঠিক করে রেখেছিলাম সেই বিপিএল এর সময়। বাংলাদেশ দল যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দেশ ছাড়বে ঠিক সেই দিনই ভিডিওটা করব। আজকে তো বাংলাদেশ দল চলে গেল, দুবাইতে গেল, সেইখানে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ, তারপরে গিয়ে পাকিস্তানে আমরা আরো দুটো ম্যাচ খেলবো। দল যখন আজকে চলে গেল তখন আমার মনে হয়েছে এই ভিডিওটা আমাকে করতেই হবে। আপনার কাছে মনে হতে পারে এটা একটু ব্যাকডেটেড, এটা একটু অপ্রাসঙ্গিক, কিন্তু অপ্রাসঙ্গিক না রে ভাই। বাংলাদেশে আমরা যে শুধুমাত্র বলি যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলা, এইটা বলে যে আমরা গলা ফাটাই, চেঁচিয়ে একেবারে আকাশ কাঁপিয়ে দেই, এই ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার দায় কি শুধুমাত্র ক্রিকেটারদের, শুধুমাত্র ক্রিকেট বোর্ডের, শুধুমাত্র সিলেক্টরদের? আমাদের দায় নেই? মিডিয়ার দায় নেই? দর্শকদের দায় নেই? আমরা কি আমাদের সেই দায় এবং দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারছি? লিটন দাস এই জায়গাটাতে একটা ক্লাসিক এক্সাম্পল হিসেবে আসেন বলেই এই ভিডিওটা করার ব্যাপারে আমি মনস্থির আগেই করে রেখেছিলাম। এবং লিটন দাসের কথায় একটা কথা আমি ভিডিওর শুরুতে বলে রাখি, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর যেভাবে রিয়্যাক্ট করেছেন তার মতো ওই রকম পরিণত প্রতিক্রিয়া আমরা কেউ দেখাতে পারিনি। লিটন দাস সবচেয়ে ম্যাচিউরড রিয়াকশন তিনি দেখিয়েছেন। ইনফ্যাক্ট আপনি যদি আজকের হিসাবও দেখেন, তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। দলের ছবি দিয়ে তিনি যে ক্যাপশনটা লিখেছেন ওইটা আমার কাছে খুবই টাচিং বলে মনে হয়েছে। দলকে শুধু শুভকামনাই তিনি জানাননি, তিনি ওই কথা স্পষ্ট করে লিখেছেন যে আমি এই দলটাতে শেষ পর্যন্ত অংশ হতে পারিনি, তবে বাংলাদেশ দলের জন্য আমার শুভকামনা থাকবে। আমি এই দলটার বিগেস্ট সাপোর্টার হয়ে থাকব, এই দলের আমি 16th মেম্বার হয়ে থাকব এবং এই দলের প্রতিটা রান, প্রতিটা উইকেট, প্রতিটা ক্যাচে আমি উল্লাস করব। লিটন দাসের এই ক্যাপশনটা আপনি বলতে পারেন যে ভাই ঠিক আছে, এটা তো তার হয়তো অ্যাডমিন লিখে দিয়েছে, হয়তো বা তিনি এটা মিন করেছেন কি করেননি, কিন্তু আমার কাছে আসলে এইটা একেবারে ছুঁয়ে গেছে। আমার লিটন দাসের এই প্রতিক্রিয়াটা, এই অভিব্যক্তিটা আমার ছুঁয়ে গেছে এবং আমি বলছিলাম যে ওভারঅল সবকিছু মিলিয়ে লিটন দাসই সবচেয়ে পরিণত প্রতিক্রিয়াটা দেখাচ্ছেন দল থেকে বাদ পড়ার প্রেক্ষাপটে। লিটন দাসের এই প্রেক্ষাপটটা আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটাতে তাকে রাখা হয়নি 15 সদস্যের দলটাতে, এবং সে যেই দিন দুপুরবেলা এই দল ঘোষণা করা হলো তার ঘন্টা ছয়েক পরই সন্ধ্যার সময় ম্যাচ খেলতে নেমে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন দাস একটা বিস্ফোরক ইনিংস খেললেন। 55 বলে 125 রানের একটা অসাধারণ ইনিংস খেললেন। সাথে সাথে একটা শোরগোল পড়ে গেল যে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নিতে হবে, লিটন দাসকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেওয়া হবে না, কাকে বাদ দিয়ে নেওয়া হবে, কার ফর্ম খারাপ রয়েছে, কাকে যদি প্রয়োজন হয় আমরা ইনজুর দেখিয়ে নিব, অথবা ধরেন আমাদের তো 12 ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াড এমনিতেই চেঞ্জ করার সুযোগ ছিল, সেই সুযোগে আমরা লিটন দাসকে কিভাবে নিতে পারি। এই শোরগোলে মানে সাধারণ মানুষ তারা শোরগোল তুলতেই পারে, আমার সেটা নিয়ে আপত্তির জায়গা খুব একটা নেই, কিন্তু মিডিয়াও তো এটা নিয়ে হাওয়া দিয়েছে না। এখন লিটন যখন আবার ভেরি নেক্সট ম্যাচে ব্যর্থ হয়েছেন, তিনি 13 রান করে আউট হয়েছেন, আমি সেই দিনই ভিডিওটা করেছিলাম যে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নেয়ার দাবিটা কি আজকে আপনি করবেন না? আগের ম্যাচে তিনি সফল হওয়ার প্রেক্ষিতে যদি ওই দাবিটা করতে পারেন, পরের ম্যাচে ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে তাহলে বাদ দেওয়ার দাবিটা আপনার করতে হবে। আবার ভেরি নেক্সট ম্যাচে তিনি 70 রান করেছেন, আবার তাকে দলে নেওয়ার দাবিটা আপনি করতে পারতেন। তারপরে গিয়ে তিনি আবার ব্যর্থ হয়েছেন, আবার বাদ দেওয়ার দাবি আপনি করতে পারতেন। এখন এইভাবে কি একটা দেশের ক্রিকেট চলে? এইভাবে কি একটা দেশের জাতীয় দল তৈরি হয়? এইভাবে কি একটা দেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিতে হয়? এইভাবে কি একটা দেশের সোশ্যাল মিডিয়ার জনমত দিয়ে জাতীয় দলের 15 জন কি তৈরি হয়, বা হওয়াটা কি উচিত? অথবা আমরা যারা এইগুলা ইউজ করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি, মিডিয়া ইউজ করি, মিডিয়াতে আমরা যারা রয়েছি, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছি, আমি কি বলে চলে সাংবাদিকদের কথা বলছি, আমি দর্শকদের কথা বলছি, আমাদের সবার কি আরেকটু দায়িত্বশীল আচরণ করাটা কাম্য ছিল না, প্রয়োজন ছিল না? দেখুন লিটন দাসের আপনি যদি চিন্তা করে দেখেন যে ওভারঅল এবারে বিপিএলটা খারাপ কাটেনি। তিনি শেষ পর্যন্ত গিয়ে এইখানটাতে 11 ম্যাচে 368 রান করেছেন, হাইয়েস্ট রান গেটারদের তালিকায় তিনি টপ 7-এ 7 নম্বরে তিনি রয়েছেন, একটা সেঞ্চুরির পাশাপাশি 2টা 50ও তার রয়েছে। শুরুটা ভালো হয়নি, সেইখানে তিনি ঢাকার একাদশ থেকে পর্যন্ত বাদ পড়েছিলেন, এবং তারপরে গিয়ে তিনি মোটামুটি ভালোই তিনি খেলেছেন, কিন্তু শেষ 3টা ম্যাচে এসে তিনি আবার 25 রান 10 রানে আউট হয়েছেন। এখন এই জায়গাটাতে আমাদের তো একটা বলির পাঠা প্রয়োজন। লিটনকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নিতে হয়, কার বদলে নেওয়া যায়? পারভেজ হোসেন ইমনকে আমরা টার্গেট করে ফেললাম,
ভাই ইমন ছেলেটা যে ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে এখানে তার দোষটা কি? তিনি কি এই জায়গাটাতে গাজী আশরাফ হোসেন লিপু নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল, সেই সিলেকশন প্যানেলের সঙ্গে কি তার কোনো বাড়তি খাতির রয়েছে? লিপু বাইরে একটা চিন্তা ভাবনার জায়গার করেই তো ইমন কিনেছিল। এখন এইখানটাতে চিটাগাং কিংসের হয়ে তিনি যে পারফর্ম করতে পারছিলেন না, তাকে আমরা টার্গেট করে ফেললাম যে এই ইমনকে বাদ দিয়ে এই লিটনকে নিতে হবে। ইমনকে কিসের ভেতর দিয়ে যেতে হচ্ছে এটা তো আমরা পরবর্তীতে দেখেছি, শুনেছি, জেনেছি। চিটাগাং কিংসের মালিক বলছেন যে ইমন তাকে স্যাটিসফাই করতে পারেনি, সেই কারণে ইমনকে তিনি একটা টাকাও দেননি, তাকে একাদশ থেকেও পর্যন্ত বাধ্য হয়েছে। ইমন কিন্তু আবার টুর্নামেন্টের শেষ ভাগে স্ট্রংলি তিনি কামব্যাক করেছেন। ইনফ্যাক্ট ওই কন্ট্রোভার্সির পর ফিরেই তিনি 39 বলে 41 রানের একটা ইনিংস খেলেছিলেন। এরপরে তার দুইটা 41 বলে 75 এবং লাস্ট ম্যাচটাতে গিয়েও তার ওইখানটাতে 49 বলে 78 রানের ইনিংস রয়েছে। সো তার শেষটা ভালো হয়েছে, এবং শেষটা ভালো হয়েছে বলে আমি বলছি না, শুধু তারও হচ্ছে গিয়ে লিটনের চেয়ে তিনি 30টা রান মাত্র কম করেছেন, 338 রান করেছেন, দুইটা ম্যাচ বেশি খেলেছেন। এখন শেষটা তার স্ট্রংলি তিনি শেষ করেছেন বলেই বলছি না। তিনি যদি স্কোর নাও পেতেন তাও আমি বলতাম রে ভাই ইমনের তো এইখানটাতে কোনো দোষ নেই, কেন আমরা তাকে এইখানটাতে টার্গেট বানালাম? আমি যেটা বলছিলাম যে এইখানটাতে সবচেয়ে ভালো রিয়েক্ট করেছেন লিটন দাস। লিটন দাস যখন প্রেস কনফারেন্সে এসেছেন, লিটন কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন আমার পারফরমেন্স ছিল না, সেই কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। লিটন দাসের কথা কিন্তু আমাদের কোচ ফিল সিমন্স এসে বলেছেন যে লিটনকে তিনি মিস করবেন, তার দল মিস করবে, কিন্তু লিটন বুঝতে পেরেছে কি কারণে তিনি দলে নেই। আমাদের ক্যাপ্টেন এখানটাতে শান্ত, তার কথা তো সেই সুর ছিল। এখন লিটনকে বাদ দেওয়া হয়েছে তার টেরিবল ফর্মের কারণে। ন্যাশনাল টিমের হয়ে তিনি, আপনি যদি হিসাব করে দেখেন, লাস্ট যে 5টা টেস্টের 10টা ইনিংসে লিটনের 50 নেই, লাস্ট 13টা ওয়ানডে ইনিংসে 50 নেই, লাস্ট 24টা টি20 ইনিংসে একটা 50। আপনি এই 3টা ফর্মেট যদি মেলান তাহলে 47টা ইনিংসে তার একটা মাত্র 50+ স্কোর। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফর্মেট হবে, সেই ওয়ানডে ফর্মেটে সর্বশেষ 7 ম্যাচ মিলিয়ে 7 ইনিংসে তার মোট রান মাত্র 13। আপনি এইরকম অফ ফর্মে থেকে একজন ব্যাটসম্যানকে শুধুমাত্র বিপিএল এ একটা দুটো ভালো ইনিংস খেলে আপনি নিয়ে নেবেন? অবশ্যই লিটন দাসের প্রতিভা নিয়ে কারো তো কোনো সংশয়ের জায়গা নেই। এখন কি কারণে তাকে নেওয়া হয়নি এটা লিপু ভাইরা ক্লিয়ার করে বলেছেন। তিনি হচ্ছে গিয়ে ভয়াবহ অফ ফর্মে রয়েছেন, এটা একটা ইস্যু। তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সহায়ক উইকেটে ভালো করতে পারেন নাই, সেটা একটা ইস্যু। এবং তিনি যে দলের ফার্স্ট চয়েস ওপেনিং প্লেয়ার নেই, সেটাও একটা ইস্যু। সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের উপরে সেখানটাতে ভরসা করা হচ্ছে। ইনফ্যাক্ট যখন সৌম্যর ওই ইঞ্জুরি স্ক্যারটা হলো এই ন্যাশনাল টিমের প্র্যাকটিসে, তখনও আবার একটা হইচই পড়ে গেল যে সোমবার বদলে তাহলে লিটন আসবে। আরে বাবারে ভাই, লিটন তো তিনি তার পারফর্ম করে নিজের হাতটা তুলে রাখতে পারেন, তিনি তার ওই প্রস্তুতির জায়গাটা রাখতে পারেন। যদি প্রয়োজন হয়, এখনো যদি প্রয়োজন হয়, বাংলাদেশ টিমের কেউ হচ্ছে ইনজুর্ড হয়ে গেলেন, টপ অর্ডার কোনো ব্যাটসম্যান, তার জায়গায় লিটন দাস যেতেই পারেন, তার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাস খেলতেই পারেন। কিন্তু এই যে আমরা সবাই মিলে এক ম্যাচ ভালো খেললে যে শোরগোলটা তুলে ফেলি, সেই শোরগোলটা আসলে ফ্যান না। এবং আমার কাছে মনে হয় যে লিটন দাস সবচেয়ে ম্যাচিউরড রিয়াকশন দেখিয়েছেন, সেটা তিনি তার প্রেস কনফারেন্সে বুঝেছেন, তিনি তার এই সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে বুঝেছেন, তার কোচ তার ক্যাপ্টেনের কথাতেও সেটা আমরা বুঝেছি। সেই ম্যাচুরিটিটা কেন আমরা মিডিয়া দেখাতে পারি না? সেই ম্যাচুরিটিটা কেন আমরা দর্শকরা দেখাতে পারি না? সব দায় আমরা ক্রিকেটারদের উপরে, ক্রিকেট বোর্ডের উপরে, সিলেকশন প্যানেলের উপরে দিয়ে দিলে তাহলে কি আসলে সেটা হবে? লিটন দাসের জন্য আমাদের অশেষ শুভকামনা থাকবে। ভবিষ্যতে তিনি অবশ্যই ন্যাশনাল টিমে খেলবেন এবং অবশ্যই ন্যাশনাল টিমকে তিনি অনেক ভালোভাবে সার্ভ করবেন, সেই প্রত্যাশার জায়গাটা তো থাকছেই। কিন্তু এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফির যেই হিসাব, যেই ইকুয়েশনে দলটা তৈরি করা হয়েছে, তাতে পারভেজ ইমনের প্রতি ওই হেট্রেটটা ছড়ানোর ভাই কোনো মানে নাই। তাকে ওরকম টার্গেট করে তাকে বাদ দেওয়ার যে একটা ক্যাম্পেইন, সেইটারও আসলে কোনো রকম কোনো মানে আছে বলে আমার কাছে মনে হয় না। সো আমার আসলে সত্যিকার অর্থে মনটা ভরে গেছে লিটন দাসের আজকের এই ফেসবুক স্ট্যাটাসটা দেখে, যে তিনি কত ম্যাচিউরলি পুরো জিনিসটা হ্যান্ডেল করছেন। এবং সেই জায়গাটাতে আমার আশার জায়গাটা আরো বেশি বাড়ছে যে ভবিষ্যতে লিটন দাস যখন আবার ন্যাশনাল টিমে ফিরবেন, শিগগিরই ফিরবেন, খুব বেশি দিন বাইরে থাকতে হবে বলে আমার কাছে সেটা তো মনে হয় না। তিনি যখন ফিরবেন তিনি আগের চেয়ে আরো স্ট্রংলি ফিরবেন, এবং লিটন দাসের যে সামর্থ্যের কথাটা আমরা জানি, সেই সামর্থ্যের প্রতিফলনটা তার ব্যাটে আমরা দেখতে পাবো। ইন দ্য মিন টাইম আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছি, সেইখানে আমাদের দলের প্রতিও সবারই সেই শুভকামনাটা থাকা উচিত। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনারদের উপরে, ওপেনার, মূল 2 ওপেনার, ব্যাকআপ ওপেনার, সবার প্রতি সেই শুভকামনাটা থাকা উচিত। শুধু ওই যে আমরা আশায় বসে থাকবো যে কোন সময় ওপেনাররা খারাপ করবেন, সঙ্গে সঙ্গে আমরা বলবো যে লিটন দাস থাকলে এরকম হতো না। এইভাবে ভাই একটা দেশের ক্রিকেট সংস্কৃতি তৈরি হয় না। এইটুকু বোধহয় আমাদের বোঝা উচিত এই ঘটনাটায়, লিটন দাসের এই ক্লাসিক এক্সাম্পলটায়। ওইটুকু ম্যাচিউরড কি আমরা হব না? অন্তত লিটন দাস যেরকম ম্যাচিউরড হয়েছেন, অতটুকু